ঊনসত্তরের গণ অভ্যুত্থানে 8ই ডিসেম্বর থেকে শুরু করে 20শে মার্চ পর্যন্ত অন্তত পক্ষে 55 জন কিংবা অনেকের মতে শতাধিক মানুষ আন্দোলনকারী নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে, এবং যার ধারাবাহিকতায় এই দেশ একটা রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। আমাদের সেই বীর শহীদেরা, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। শহীদ আসাদের ঘটনা এমন একটি ঘটনা যেটা একটু আগে নুরুজ্জামান ভাই বললেন, কোনো মৃত্যু পুরো জাতিকে জাগিয়ে দেয়। শহীদ আসাদের মৃত্যু পুরো জাতিকে জাগিয়ে দিয়েছে, এবং এটা যে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল তারও একটা রাজনৈতিক ব্যঞ্জনা আছে। আসাদুজ্জামান আন্দোলনের মধ্যে কেবল যুক্ত হননি, তিনি আন্দোলনের সংগঠক ছিলেন। এবং 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট যদি আমরা সবাই দেখি, আমরা অনেকেই জানি যে অক্টোবর মাসেই ডেকেড অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের 1 দশক পালন করা হচ্ছিল। জেনারেল আইয়ুব খান তার ক্ষমতা আরোহণের 10 বছরে উন্নয়নের উৎসব পালন করছেন, কিন্তু মানুষের মধ্যে যে সেই উন্নয়ন কিভাবে হাজির ছিল সেটা হয়তো তারা কল্পনাও করেননি। পরবর্তী মাসেই যখন পশ্চিম পাকিস্তানে ছাত্র আন্দোলন সূত্রপাত ঘটল, সেটা যেমন পশ্চিম পাকিস্তানেও ছড়িয়ে পড়েছিল, পূর্ব পাকিস্তানে অচিরেই সেটা একটা উত্তাল সমুদ্র মতো গর্জন মিলে গেছে। এরও প্রেক্ষাপট আছে, মানুষের মধ্যে তো বিক্ষোভ ছিলই, কিন্তু আপনারা সবাই জানেন সেই সময়ে আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমান তিনি তখন কারারুদ্ধ এবং তার বিচার চলছে। বিচারের মধ্যে যখন তিনি ধারণা করলেন, পরবর্তীকালে এবিএম মুসা তিনি একজন বিখ্যাত প্রখ্যাত সাংবাদিক, তিনি তার মুজিব ভাই নামক গ্রন্থে মৌলানা ভাসানীর উপরে লিখতে গিয়ে লিখেছেন, সেই সময়ে আদালতের কাঠগড়ায় যখন তিনি ছিলেন, সাংবাদিকরা তখন তথ্য সংগ্রহের জন্য সেই বিচারালয়ে উপস্থিত হয়েছিলেন। তিনি কোনো এক ফাঁকে সাংবাদিক আতাউজ্জামানকে ডেকে বললেন, মৌলানা সাহেবকে গিয়ে বলেন এই দেশে রাজনীতি করতে গেলে তাকে আমার যেমন দরকার আমাকেও তার দরকার। এরা আমাকে হয়তো শাস্তি দিয়ে দেওয়ার তারা করছে, আন্দোলন ছাড়া এখান থেকে বের করার কোনো ব্যবস্থা। এইরকম একটি তথ্য সেটা মৌখিকভাবে কিংবা চিরকুট যে কোনো ভাবেই তার মাধ্যমে মৌলানা সাহেবের কাছে পৌঁছেছিল। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই সময় এই আন্দোলনের সূত্রপাত করেছে। এটা তো ঐতিহাসিকভাবে সত্য। 69-এর গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের একটা বিরাট ভূমিকা আছে, কিন্তু যদি আমরা ইতিহাসের তারিখগুলো দেখি তাহলে দেখব মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1968 সালের 6ই ডিসেম্বর গভর্নর হাউস ঘেরাও এবং সেই ঘেরাওয়ার পর থেকে 8 তারিখে যখন হরতাল দেওয়া হয়, প্রথম এবং এরপর থেকে আন্দোলন ঢাকার মানুষের নয়, আশেপাশের সমস্ত শ্রমিক কৃষক তারা যে হাতে লাঠি বৈঠা নিয়ে যেভাবে এই মিছিলে যুক্ত হয়েছেন তার ছবি 69-এর গণ আন্দোলনের ছবি দেখলে আপনারা নিশ্চিতভাবে এটা উপলব্ধি করতে পারবেন। ঢাকা সহ সারা বাংলাদেশ তখন জনগণের নিয়ন্ত্রণে, এবং আসলে ওই দিনই স্বৈরাচারের পতন থেকে, ফলে 24শে জানুয়ারি 69-এর গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়। যদিও সংগ্রাম থামে নাই, অত্যাচার এবং তারপরে থেমে প্রায়
কিছুদিন পর পরে বহু মানুষকে ঢাকা সহ সারা দেশে হত্যা করা হয়েছে। আমি প্রসঙ্গ তুললাম এই কারণে যে আসাদ কে ছিলেন যিনি কৃষক শ্রমিকের মুক্তির স্বপ্ন, জাতীয় মুক্তির সংগ্রাম যেটা চলছিল পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যে, পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলার জনগণের তাদের যে অধিকারহীনতা, তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল, সেই লড়াই একদিকে যেমন জাতীয় মুক্তির দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু শহীদ আসাদ স্পষ্ট রাজনৈতিক জায়গা তৈরি করেছে তার জীবন দিয়ে। কিন্তু শহীদ আসাদ তো একজন কেবল ব্যক্তি নন, শহীদ আসাদের মতো অসংখ্য নেতা কর্মীরা মৌলানা ভাসানীর নেতৃত্বে কৃষক শ্রমিকদের মধ্যে সংগঠিত হয়ে ওই জাতীয় মুক্তির মধ্যে, কৃষক শ্রমিকের মুক্তি যদি না ঘটে তাহলে জাতীয় মুক্তি সম্পন্ন হয় না, সেই স্বপ্নের বীজ সেইখানে রোপণ করেছিলেন এবং রক্ত দিয়ে এইটাকে প্রতিষ্ঠা করেছিলেন যে বাংলাদেশের জাতীয় মুক্তির সংগ্রাম এইটা কৃষক শ্রমিকের মুক্তির অঙ্গীকারের সাথে যুক্ত। তাকে যতবার বেইমানি করা হয় অথবা হয়েছে, ততই আসলে জাতীয় মুক্তির সংগ্রামের সাথেও বেইমানি করা হয়েছে। 69-এর গণঅভ্যুত্থানের পর ধরে 70-এর নির্বাচন এবং 71 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, এই যে মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে স্পষ্ট লেখা হলো এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এটাও কিন্তু কেবল কাকতালীয় ব্যাপার নয়, স্পষ্টতই দুই ধারায় সংগ্রাম ছিল, জাতীয় মুক্তি কিংবা জাতীয় স্বাধীনতার সঙ্গে ইহাই গণতন্ত্র, এইটা তারা বলতে চাইছে। এবং তারা প্রতিদিন বলেন এক মুখে তারা গণতান্ত্রিক, আবার আরেক মুখে বলেন যে আসেন লড়াই করেন। লড়াই তো বিরোধী দল করতে পারে না, বিএনপি তো লড়াই করতে পারে না। বিএনপি যখন ঢাকায় বিভাগীয় সমাবেশ দিল 10 তারিখে, তারপর আমরা দেখলাম যে কিভাবে তারা একটা জমিন তৈরি করলেন এর উপর ক্র্যাকডাউন করার। 7 তারিখে সেই ক্র্যাকডাউন হলো এবং 8 তারিখে আলোচনা করার নামে একেবারে গেস্টাপো কায়দায় রাত 3টায় বিএনপি মহাসচিবকে, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ তাকে গ্রেফতার করলেন। হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তো এক মুখে তারা বলে যান যে তারা খুবই শক্তিশালী, সবাই তাদের সাথে আছে, কিন্তু আরেক মুখে একটা ভয়াবহ দমন পীড়নের জায়গা রাখেন এবং মনে করেন এইভাবেই চলবে। এখন এটা অত্যন্ত পরিষ্কার, বাংলাদেশ আরেকবার একটা অত্যন্ত যাকে বলে ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়েছে। এই ঐতিহাসিক মোড় হচ্ছে যে এইভাবে এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী কায়দায় দেশটা চলবে এবং এর পরিণতিতে আমাদের দেশে একটা ভয়াবহ লুণ্ঠন, মানে এই 14 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এবং এইসব হিসাব দিচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি সহ বিভিন্ন রকম প্রতিষ্ঠান। তার মানে তারা যখন হিসেব দেন, এই হিসেবটা আসে হচ্ছে ব্যাংকিং চ্যানেলের হিসেব। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নানাভাবে যেভাবে অর্থ পাচার হয়, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং। আর এই দেশে এই মেগা প্রকল্পের নামে যে মেগা দুর্নীতি, সাগর চুরি, যেটা তাদের নিজেদের অর্থমন্ত্রী বলে গেছেন, সেই সাগর চুরি মাধ্যমে যত টাকা তারা লুট করেছেন, নানা পথে হুন্ডি সহ বিভিন্ন পথে তারা সেটা পাচার করেছে। পাচারের অঙ্ক যে কত সেটা আমরা কল্পনা করাও এখন কঠিন হয়ে যাচ্ছে। এইরকম ভয়াবহ লুটপাট চলবে এবং তাদের ছত্রছায়া থাকা আত্মীয় স্বজন, ভাই বেড়াদাররা, বিদ্যুৎ খাত হোক আর অন্য ব্যাংক খাত হোক, সেইগুলো একজনে 9টার মালিক হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করবেন এবং একটা মাফিয়া তন্ত্র কায়েম করবেন। এই হচ্ছে পরিণতি, আজকে এটা দাঁড়িয়েছে। আর তারা যদি এই অবস্থা চালিয়ে যেতে পারে, আরো কত ভয়াবহ পরিণতি হতে পারে। তারা এই 14 বছর চালাতে গিয়ে গুম, খুন, ক্রসফায়ার, যেভাবে হাজার হাজার লক্ষ মামলা, যেভাবে দমন পীড়ন তারা চালিয়েছে, যেভাবে মিথ্যাচার করে নানা রকম ভাবে মানুষকে বিভ্রান্তের চেষ্টা করেছে, এইটা
আবার যদি টিকতে পারেন তাহলে এক ভয়াবহ রূপ নেবে। আর নিজেদের শাসন জায়েজ করা, ফ্যাসিবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ভয় দেখানো, যেটা তারা দেখিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে মিথ্যা বলে জায়েজ করে নিজেদের শাসন দিয়ে। এই শাসন তারা জায়েজ করেছেন মুক্তিযুদ্ধের চেতনার নামে, বাঙালি জাতীয়তাবাদের নামে, উন্নয়নের নামে। এবং এই যে তারা এই শাসনকে জায়েজ করার মধ্য দিয়ে, চেষ্টার মধ্য দিয়ে তারা প্রতিদিন মানুষকে বিভক্ত করছে, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে এই রাষ্ট্র তার অস্তিত্বকে তারা আজকে হুমকির মধ্যে ফেলছে। আমরা জানি পরিবর্তিত বিশ্ব বাস্তবতা, এই বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কোন দিকে যাবে এটা নির্ভর করছে আমরা রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটা রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারছি। যদি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি না হয়, যে রাষ্ট্র পুলিশ দিয়ে, তার আইন শৃঙ্খলা বাহিনী সহ সমস্ত প্রতিষ্ঠান দিয়ে নাগরিকের ভোটের অধিকার কেড়ে নেয়, যে নাগরিকের ভোটাধিকার এবং সার্বভৌমত্বের উপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকে থাকে, তখন রাষ্ট্র জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেই রাষ্ট্র নিজের সার্বভৌমত্ব টিকে রাখতে পারে না। সেই রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়ে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে অগ্রসর হয়। আজকে এই সরকার সেই দিকে নিয়ে যাচ্ছে। কাজেই এই শাসন যদি টেকে তাহলে বাংলাদেশের পরিণতি হচ্ছে এই দিকে। আর প্রশ্ন আরেকটা দাঁড়িয়েছে, আমরা জনগণ, তাহলে ওই স্বপ্ন মারা যায়নি। এই দেশের কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষ আজকে যে নাভিশ্বাস অবস্থা আছে, তারা আবার দিন গুনছেন কবে সেই ডাক আসবে, কবে আরেকটি 24শে জানুয়ারি তৈরি হবে, ঢাকার রাজপথ সহ সারা দেশের রাজপথ জনতার উত্তাল ঢেউয়ে প্রকম্পিত হবে। সেই লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এইটা হচ্ছে আমাদের জন্য বাঁচার পথ। এই বাঁচার পথ আমাদের তৈরি করতে গেলে অবশ্যই আমাদের শহীদ আসাদের আত্মত্যাগের, লক্ষ শহীদের আত্মত্যাগের প্রতি তাকাতে হবে। ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে ইতিহাসে কখনো কখনো ভয়াবহ একটা সমস্যাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়, চারিদিকে একটা হতাশার মতো অবস্থা তৈরি হয়।